হ্যালো ফ্রেন্ড, ডিডি কোচিংয়ের সকলকে স্বাগত। বাংলা ব্যাকরণ থেকে আমরা আলোচনা করছি কারক সম্পর্কে। আজ তৃতীয় পর্ব। এই পর্বে আমরা কর্মকারক এবং তার প্রকারভেদগুলি সম্পর্কে খুব সহজ সরলভাবে আলোচনা করব। প্রথমে কর্মকারক, তার উদাহরণ এবং তারপর তার যে প্রকারভেদ এবং প্রত্যেকটি প্রকারভেদের উদাহরণ সহ সমস্ত বিষয়বস্তু তোমাদের বুঝিয়ে দেব, যাতে কর্মকারক থেকে যে কোনো প্রশ্ন আসুক তোমরা তার উত্তর সমাধান করতে পারো। আমাদের এই আলোচনাটি WBSSC, WBMSC পাশাপাশি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের সমানভাবে কাজে লাগবে। তাহলে চলো শুরু করি আজকের আলোচনা। কর্মকারক। দেখো, কোনো একটা বাক্যে প্রথমে তোমাদের একটা উদাহরণ দিই। রহিম ভাত খাবে। এই যে বাক্যটি, এই বাক্যটি যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এই বাক্যের কর্তা রয়েছে, কর্ম রয়েছে, ক্রিয়া রয়েছে। প্রথমে তোমাদের দেখে নেওয়া প্রয়োজন যে ক্রিয়া কোনটা, কারণ ক্রিয়াকে যদি বেছে নাও তাহলেই তোমরা কর্তা কর্ম চিনতে পারবে। এখানে খাবে অর্থাৎ খাওয়া, এটি হলো ক্রিয়াপদ, এটি হলো ক্রিয়াপদ। এবার এই ক্রিয়াপদ যদি চিনতে পেরে যাও তাহলেই তুমি যদি প্রশ্ন করো কে খাবে, উত্তর পেয়ে যাবে রহিম। কে দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তর পেয়ে যাচ্ছি, অর্থাৎ এটি হলো কর্তা। আমরা কর্তৃকারক নিয়ে দ্বিতীয় পর্বে সহজ সরলভাবে সমস্ত বিষয় আলোচনা করেছি। এবার কর্তা, কর্তা কি খাবে? রহিম, আমি খাবে দিয়েই ক্রিয়াকে দিয়েই প্রশ্ন করছি কি খাবে, অর্থাৎ তার উত্তর আসছে ভাত। কি দিয়ে প্রশ্ন করলে যদি তার উত্তর পাই তাহলে সেটি হলো কর্মকারক, অর্থাৎ এক্ষেত্রে আমাদের ভাত হলো কর্মপদ, এটি হলো কর্মপদ। এখন আমরা যদি কর্মকারকের সংজ্ঞা নির্ণয় করি, কর্মকারক এই সংজ্ঞাটা কি হবে তোমরা এই উদাহরণ থেকে নিজেরাই এর সংজ্ঞা কিন্তু দিতে পারবে। এখানে কি রয়েছে? এখানে রয়েছে ক্রিয়াপদ রয়েছে। ক্রিয়াপদ, এই ক্রিয়াপদের সাথে কার সম্পর্ক রয়েছে? ক্রিয়াপদের সাথে কর্মপদের সম্পর্ক রয়েছে। এবার ক্রিয়াপদের সাথে যে কর্মপদের সম্পর্ক রয়েছে, এই কর্মের কাজটা কি? এই কর্মের কাজটা হলো এই কর্তাকে একটা ক্রিয়া সম্পন্ন হতে সহায়তা করা। অর্থাৎ এ যদি না থাকতো, এ খেতে পেত না, খাবারটা খেতে পেত না, অর্থাৎ তার ক্রিয়াপদটা কমপ্লিট হতো না। অর্থাৎ আমরা এই কারণে কর্মকারকের সংজ্ঞায় লিখতে পারি বাক্য মধ্যস্থ যে পদ কে আশ্রয় করে, বাক্য মধ্যস্থ যে পদকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মপদ বলে। কর্মের সাথে বা কর্মপদের সাথে, যেটাই বলো, কর্মের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক, ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে কর্মকারক বলে, কর্মকারক বলে। বিষয়টা হলো কর্মকারকে আমাদের প্রয়োজন পড়বে কর্মপদের। এই কর্মপদ রয়েছে বলে কর্তা তার ক্রিয়াটি সম্পন্ন করতে পারছে, অর্থাৎ বাক্য মধ্যস্থ যে পদকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, বাক্য মধ্যস্থ যে পদকে অবলম্বন করে কর্তা তার ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মপদ বলে। এই কর্মপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক
অর্থাৎ এই ক্রিয়াপদের সাথে কর্মপদের যে সম্পর্ক বা কর্মের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকেই বলা হয় কর্মকারক। ঠিক আছে, আশা করি একটা উদাহরণ এবং তার থেকে তোমরা সংজ্ঞাটা নিজেরাই নিরূপণ করতে পারবে। ঠিক একইভাবে ধরো রমা বই পড়ছে, এই বাক্যটার যদি বলা হয় কর্ম বা কর্মকারক, যে পদটাতে কর্মকারক আসবে সেই পদটা কোনটা তোমরা নিজেরাই বলো। এটার রমা বই পড়ছে, এই যে বাক্যটি দিলাম এই বাক্যটার কর্তা প্রথমে যদি তোমাদের নির্ণয় করতে বলি তাহলে তোমরা অনায়াসে বলতে পারবে যে রমা হলো কর্তা, কারণ কে পড়ছে? রমা। এবার কি দিয়ে প্রশ্ন করো, কি পড়ছে? বই পড়ছে, অর্থাৎ বই হলো এখানে কর্মপদ। এবার এই বইয়ের সাথে যে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকেই বলা হয়, অর্থাৎ কর্মের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকেই বলা হয় কর্মকারক। এবার আমরা কর্মকারকের প্রকারভেদে যাব। দেখো, প্রকারভেদ। কর্মকারকের অনেকগুলি প্রকারভেদ রয়েছে, আমরা পরপর এক একটি প্রকারভেদ আলোচনা করছি। প্রথমে জেনে নিই মুখ্য কর্ম, মুখ্য কর্ম ও গৌণ কর্ম সম্পর্কে। মুখ্য কর্ম এবং গৌণ কর্ম কাকে বলে? তোমরা যখন নিশ্চয়ই যখন পদের যে আলোচনা, সেই পদের আলোচনায় যখন তোমরা ক্রিয়াপদের আলোচনা করেছো সেখানে দ্বিকর্ম ক্রিয়া সম্পর্কে আলোচনা করেছো, বা সেই দ্বিকর্মক ক্রিয়ার বস্তুবাচক কর্মকে মুখ্য কর্ম এবং ব্যক্তিবাচক বা কেউ যদি বলো প্রাণীবাচক, একই বিষয়, ব্যক্তিবাচক কর্মকে দেখো ব্যক্তিবাচক কর্ম নিষ্ঠা দেখা যাচ্ছে তো, দেখো, এবং ব্যক্তিবাচক কর্মকে গৌণ কর্ম বলে, গৌণ কর্ম বলে। একটা উদাহরণ দিই, দ্বিকর্মক ক্রিয়া বিষয়টা কি সমস্ত কিছু তোমাদের জানিয়ে দিই। এখানে আমরা উদাহরণটা লিখছি, দ্বিকর্মক ক্রিয়া অর্থাৎ দুটো কর্মপদ থাকবে এমন একটা বাক্য যে বাক্যে দুটো কর্মপদ থাকবে। ধরো আমি তোমাকে কলমটি দিলাম। দেখো একটা বাক্য, এই বাক্যটি কিন্তু দ্বিকর্মক ক্রিয়ার উদাহরণ। এই বাক্যটা কিন্তু দ্বিকর্মক ক্রিয়ার। কেন না, এই বাক্যে দুটো কর্ম আছে। কি করে দুটো কর্ম আছে না, দেখো ক্রিয়াপদ, প্রথমে দেখো ক্রিয়াপদ দিলাম, কে দিল? আমি দিয়েছি, অর্থাৎ আমি হলো কর্তা। ঠিক আছে, এবার কাকে দিলাম? তোমাকে। অর্থাৎ কর্মকারক নির্ণয় করতে গেলে যেমন কি দিয়ে বলেছিলাম ঠিক তেমনি আরেকটি হলো কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পায় তাহলে সেটিও কিন্তু কর্মকারক হয়। কাকে দিলাম? এখানে দেখো তোমাকে। কি দিলাম? কি দিলাম অর্থাৎ কি দিলাম? কলমটি দিলাম। অর্থাৎ দুটোই কিন্তু কর্মপদ, তোমাকে এবং কলমটি। এই বাক্যটিতে দুটি কর্ম রয়েছে। যে বাক্যে দুটি কর্ম থাকে তার মধ্যে একটি বস্তুবাচক, অপরটি ব্যক্তিবাচক বা প্রাণীবাচক, সেই রকম কর্মকে বলা হয় দ্বিকর্মক ক্রিয়া। ঠিক আছে, তাহলে দ্বিকর্মক ক্রিয়ার কোনটি মুখ্য কর্ম হবে
না, আমরা বলেই দিয়েছি যে বস্তুবাচক যে কর্ম তাকে বলা হবে মুখ্য কর্ম। এখানে বস্তুবাচক কোনটা? এখানে বস্তুবাচক কর্ম হলো কলমটি, অর্থাৎ এটি হলো মুখ্য কর্ম। ব্যক্তিবাচক কর্মকে গৌণ কর্ম বলে, এটি হলো গৌণ কর্ম। ভালোভাবে দেখে নাও তোমাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়। প্রথমত যেটা আলোচনা করছি মুখ্য কর্ম গৌণ কর্ম সম্পর্কে। দ্বিকর্ম ক্রিয়ার বস্তুবাচক কর্মকে মুখ্য কর্ম এবং ব্যক্তিবাচক কর্মকে গৌণ কর্ম বলে। এবার আমরা প্রকারভেদ আলোচনা করছি। প্রথম যে শ্রেণী বিভাগটি ছিল সেটি হলো মুখ্য কর্ম গৌণ কর্ম। দ্বিতীয় যে কর্মটি নিয়ে আলোচনা করব সেটি হলো উদ্দেশ্য কর্ম এবং বিধেয় কর্ম। উদ্দেশ্য কর্ম এবং বিধেয় কর্ম। তোমরা উদ্দেশ্য বিধেয় সম্পর্কে জানো। বাক্যের যে কর্তা অর্থাৎ যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয়, যাকে লক্ষ্য করে কোনো কিছু বলা হয়, সে হয় উদ্দেশ্য এবং বাকি অংশ যেটা বিধেয়। তোমাদের উদ্দেশ্য বিধেয় সম্পর্কে যদি কোনো রকম অসুবিধা থাকে, উদ্দেশ্য খণ্ড বিধেয় খণ্ড সম্পর্কে অসুবিধা থাকে তাহলে জানাবে। আমরা পরবর্তীতে বাক্যের আলোচনা নিয়ে আসছি আমাদের কারক সম্পূর্ণ হয়ে গেলে। তো এখানে আমরা যেটা আলোচনা করছি উদ্দেশ্য কর্ম বিধেয় কর্ম সম্পর্কে। একটি কর্মে অনেক সময় কি হয়, একটি কর্মে ক্রিয়া সম্পন্ন না হলে অপর একটি অতিরিক্ত পরিপূরক কর্ম নিয়ে আসা হয়। এরকম ঘটনা ঘটতে পারে, এমন একটা বাক্য রয়েছে যে বাক্যে একটা কর্মপদে কাজটা সম্পূর্ণ হচ্ছে না, তখন সেই বাক্যে কি করা হবে, আর একটি কর্ম নিয়ে আসা হবে, অপর একটি পরিপূরক। সেটা কিন্তু হতে হবে অতিরিক্ত হবে, সেটা অতিরিক্ত এক্সট্রা বলে সেই কারণে অতিরিক্ত, এবং সেটা হতে হবে পরিপূরক যেন তার সাথে সম্পর্কযুক্ত হয়। তখন কি হবে, তখন সেই বাক্যের বিভক্তিযুক্ত স্বাভাবিক কর্মকে উদ্দেশ্য কর্ম এবং বিভক্তিহীন যেটা বিভক্তি নেই সেই বিভক্তিহীন কর্মকে বিধেয় কর্ম বলে। বিধেয় কর্ম বলে। উদাহরণটা দিলে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে তোমাদের কাছে। ধরো এমন একটা বাক্য যে বাক্যে একটা কর্মের দ্বারা কাজটা সম্পূর্ণ হচ্ছে না, আর একটা কর্মপদ নিয়ে আসতে হয়েছে, তো তখন সেই বাক্যের যেটা বিভক্তিযুক্ত, যেটাতে বিভক্তি রয়েছে, সেই কর্মটা যেটা স্বাভাবিক কর্ম বিভক্তিযুক্ত কর্মটা সেটা উদ্দেশ্য কর্ম, এবং যেটা বিভক্তিহীন যেটাতে বিভক্তি নেই এরকম একটা কর্ম সেটা হলো বিধেয় কর্ম। যেমন দেখো একটা উদাহরণ দিচ্ছি, তোমরা গুরুজনকে সর্বদা সম্মান জানাবে। এরকম অনেক বাক্য আসতে পারে যে বাক্যে তোমরা ভালোভাবে যদি দেখো তাহলে দেখতে পাবে দুটো কর্ম রয়েছে, দুটো কর্মপদ রয়েছে। কি বললাম না, তোমরা গুরুজনকে সর্বদা সম্মান জানাবে, একটা বাক্য। এই বাক্যে কি হয়েছে, এই বাক্যটার কর্তাকে, ক্রিয়াকে
এই বাক্যটার কর্তা হচ্ছে তোমরা, জানাবে হলো ক্রিয়া। এবার তোমরা কাকে জানাবে, কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তর পাচ্ছি, অর্থাৎ গুরুজনকে। কি জানাবে, সম্মান জানাবে। দেখো দুটো কর্মপদ রয়েছে। এবার এই বাক্যে যে দুটো কর্মপদ আসলো এটা একটা বিশেষ প্রয়োজনে এসেছে। তোমরা যদি মুখ্য কর্ম গৌণকর্মের সাথে এটাকে গুলিয়ে ফেলো, যে ভাবো যে মুখ্য কর্ম গৌণকর্ম ওখানেও দুটো কর্মপদ ছিল, দ্বিকর্ম ক্রিয়া, এটাও দুটো, না, ওটাতে ছিল দ্বিকর্ম ক্রিয়া, একটা ছিল বস্তুবাচক, একটা প্রাণীবাচক। এখানে কিন্তু বস্তুবাচক, এটা যদি বলো যে এটা তো ব্যক্তিবাচক আর এটা বস্তুবাচক, সম্মান বস্তুবাচক নয়। আর এই কর্মটা কিন্তু দ্বিকর্ম ক্রিয়া নয়, কারণ এটা একটা অতিরিক্ত কর্ম। যে বাক্যটাতে এমন একটা বিষয় যেখানে সম্মান জানানোর কথা বলা হচ্ছিল, কিন্তু সেটাকে যাতে খুব ভালোভাবে তোমাদেরকে পরিষ্কার করা হয়, অর্থাৎ গুরুজনকে যে তোমরা শ্রদ্ধাভক্তি করবে সেটা বোঝানোর জন্য তোমাদের প্রয়োজনে, বাক্যের প্রয়োজনে অপর একটা কর্ম নিয়ে আসা হয়েছে, অতিরিক্ত একটা কর্ম নিয়ে আসা হয়েছে। এইভাবে এই বাক্যটা কিন্তু তৈরি করা হয়েছে। এখন এই কর্মটাতে যেটা বিভক্তিযুক্ত স্বাভাবিক কর্ম, এটাতে দেখো কে বিভক্তি রয়েছে, কে বা এ বিভক্তি রয়েছে। যেটাতে বিভক্তি রয়েছে সেটা হলো উদ্দেশ্য কর্ম, এটা উদ্দেশ্য কর্ম। এবং যেটা বিভক্তিহীন, সম্মান, দন্তন্য, দন্তন্যের পরে অ রয়েছে, অ মানে শূন্য বিভক্তি আমরা ধরি। আমাদের এই ব্যাকরণের প্রয়োজনে এখানে শূন্যটাকে আমরা একরকম বিভক্তিহীন বলতে চাইছি, অর্থাৎ শূন্য বিভক্তি যেটা রয়েছে সেই সেই পদটাকে আমরা বলবো এটা বিধেয় কর্ম। এইরকম শূন্য বিভক্তি যেটা, অর্থাৎ একরকম বিভক্তিহীন যে পদটা, তাকে বলা হবে বিধেয় কর্ম। তোমরা গুরুজনকে সর্বদা সম্মান জানাবে। গুরুজনকে কে ছিল, উদ্দেশ্য কর্ম, সম্মান অ ছিল অর্থাৎ শূন্য বিভক্তি, সেই কারণে এটি হলো বিধেয় কর্ম। নেক্সট যেটা রয়েছে শ্রেণী বিভাগ, সেটা যেমন আমরা কর্তৃকারকের আলোচনায় করেছি, ঠিক একই রকম আরেকটি উদাহরণ আমাদের কর্মকারকের ক্ষেত্রেও রয়েছে। সেটি হলো যেমন সমধাতুজ কর্তা হয়, ঠিক সেই রকম সমধাতুজ কর্ম, সমধাতুজ কর্ম, এটা তোমরা প্রত্যেকে করতে পারবে। কারণ কর্তৃকারকের আলোচনাতে আমরা বলেছি যে বাক্যের ক্রিয়াটি যে ধাতু থেকে উৎপন্ন, বাক্যের কর্তারই যদি সেই ধাতু থেকে উৎপন্ন হয় তখন তাকে বলা হয় সমধাতুজ কর্তা। ঠিক একইভাবে বাক্যের ক্রিয়াটি যে ধাতু থেকে উৎপন্ন, বাক্যের কর্মটি সেই ধাতু থেকেই সৃষ্টি হলে বা তৈরি হলে তাকে সমধাতুজ কর্ম বলে। দেখো উদাহরণটা দিলে বিষয়টা তোমরা বুঝতে পারবে। বাক্যের ক্রিয়াটি যে ধাতু থেকে উৎপন্ন, সেই একইভাবে বাক্যের কর্মটি সেই ধাতু থেকে সৃষ্টি হলে তাকে সমধাতুজ কর্ম বলে। যেমন প্রলয় নাচন নাচলে হে নটরাজ। খেয়াল করো এই বাক্যটাতে প্রলয় নাচন নাচলে হে নটরাজ, এই বাক্যটাতে কর্তা কে? এই যে নাচলে, কে নাচলো? নটরাজ নাচলো, অর্থাৎ কর্তা হচ্ছে নটরাজ, নটরাজ হলো কর্তা। কর্ম কোনটা এবং ক্রিয়া কোনটা? নাচলে হচ্ছে, এটা হচ্ছে কর্ম, এটা হচ্ছে ক্রিয়া। নাচলে এটা ক্রিয়া, আর কি না নাচন, অর্থাৎ এটা হলো কর্ম। তাহলে এই কর্ম এবং ক্রিয়ার মধ্যে যে পার্থক্য এই কর্ম এবং ক্রিয়ার মধ্যে যে মিল, সেটা হলো নাচন এবং নাচলে, অর্থাৎ দুজনেই নাচ ধাতু থেকে এসেছে। অর্থাৎ এই যে মিলটা,
অর্থাৎ একই ধাতু থেকে উৎপন্ন, বাক্যের ক্রিয়াটি যে ধাতু থেকে উৎপন্ন, বাক্যের ক্রিয়াটি যে ধাতু থেকে উৎপন্ন, সেই ধাতু থেকেই বাক্যের কর্মটি যদি উৎপন্ন হয় তখন তাকে বলা হয় সমধাতুজ কর্ম। এইভাবে যখন কর্ম এবং ক্রিয়া একই ধাতু থেকে উৎপন্ন হবে তখন তাকে বলা হবে সমধাতুজ কর্ম। এবার অক্ষুণ্ণ কর্ম। অক্ষুণ্ণ কর্ম নামটা দেখলেই বুঝতে পারছো যে অক্ষুণ্ণ থাকবে যখন কর্মটা। বাক্যটা কি হবে? কর্তৃবাচ্যের কর্ম যখন কর্মবাচ্যেও অক্ষুণ্ণ থাকে, অক্ষুণ্ণ থাকে বা একই থাকে বলতে পারো, তখন তাকে অক্ষুণ্ণ কর্ম বলে। অক্ষুণ্ণ কর্ম বলে। যেমন উদাহরণটা দিই, প্রথমে তোমাদের কর্তৃবাচ্যের উদাহরণটা দিই। কর্তৃবাচ্য না হলে বিষয়টা বুঝতে পারবে না, কারণ আমরা বলেছি কর্তৃবাচ্যের কর্মটা কর্মবাচ্যে একই যেন থাকে। যেমন পুলিশ চোরটিকে ধরেছে। কে ধরেছে? পুলিশ ধরেছে। পুলিশ হলো কর্তা, ধরেছে হলো ক্রিয়া। কাকে ধরেছে? চোরটিকে। অর্থাৎ এটি হলো কর্ম। এবার এই কর্মপদটিকে লক্ষ্য করো, যদি এটি কর্মবাচ্যে পরিণত করা হয় এই বাক্যটিকে, তখন আমরা কি করব না পুলিশ কর্তৃক বা পুলিশের দ্বারা চোরটিকে ধরা হয়েছে। আশা করি তোমরা কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য অর্থাৎ বাচ্য সম্পর্কে তোমাদের ধারণা রয়েছে। যদি বাচ্য নিয়ে কোনো রকম অসুবিধা থাকে তাহলে জানাবে। আমরা কারকের পর বাক্য এবং তারপর বাচ্য নিয়ে আলোচনা করব, তো তোমরা তোমাদের প্রয়োজনীয়তাটাও একটু জানাতে পারো। দেখো, পুলিশ কর্তৃক চোরটিকে ধরা হয়েছে। খেয়াল করো, কর্তৃবাচ্য ছিল পুলিশ চোরটিকে ধরেছে, অর্থাৎ চোরটিকে। আবার কর্মবাচ্য এই ক্ষেত্রেও রয়েছে কিন্তু চোরটিকে। অর্থাৎ কর্তৃবাচ্যের কর্ম যখন কর্মবাচ্য অক্ষুণ্ণ থাকে, এইরকম যদি থাকে তখন তাকে বলা হয় অক্ষুণ্ণ কর্ম। এরকম যদি প্রশ্ন দেয় তোমাদের, ধরো এমসিকিউ এরকম প্রশ্ন দিল, তখন সেক্ষেত্রে কিন্তু এরকম দুটো বাক্যই দিতে হবে, একটা কর্তৃবাচ্যেরও দিতে হবে, একটা কর্মবাচ্যও দিতে হবে, এবং তারপর জানতে চাওয়া হবে কর্মবাচ্যের এই কর্মটিকে কি কর্ম বলে। না হলে তো বোঝাতে পারা যাবে না যে এটা অক্ষুণ্ণ রয়েছে কিনা। ঠিক আছে, এই হলো বিষয়। নেক্সট যে প্রকারভেদটি রয়েছে সেটি হলো অনুক্ত কর্ম। অনুক্ত কর্ম সংজ্ঞাটি লিখিয়ে দিই। অনুক্ত অর্থাৎ উক্ত নয়। দেখো, সকর্মক ক্রিয়ার কর্মটি উহ্য থাকলে কিন্তু কর্মের ভাব বজায় থাকলে তাকে অনুক্ত কর্ম বলে। যেমন রমা আজ খাবে না। আচ্ছা, রমা আজ খাবে না। রমা আজ খাবে না, এই কর্তা রমা যে খাবে না, এই বাক্যটা যে এলো, এই বাক্যটার মধ্যে কিন্তু কর্ম নেই। কি খাবে না? নেই।
অর্থাৎ এই বাক্যটা কিন্তু সকর্মক ক্রিয়ার একটা বাক্য, কারণ এইটাতে কর্মের ভাব বজায় রয়েছে। এই বাক্যটা এসেছে কেন? এই বাক্যটা এসেছে সেটাই জন্য যে রমা আজ খাবে না, যে বক্তা যে বাক্যটা বলছে শ্রোতা কিন্তু বুঝতে পারছে যে রমা আজ কিন্তু খাবে না, অর্থাৎ কোনো একটা খাদ্যদ্রব্যের কথা সে কিন্তু ভেবে নিচ্ছে। অর্থাৎ এই বাক্যগুলো যখন এইভাবে আসে, অনেকটা তোমাদের বারবার ধরো একটা নাম ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ একই বিশেষ্য পদ ব্যবহার করা হচ্ছে, রাম ভালো ছেলে, রাম প্রতিদিন স্কুলে যায়, তারপর আর হঠাৎ করে রাম না বলে সে বলে দেওয়া হলো, অর্থাৎ সর্বনাম পদ ব্যবহার করা হলো। ঠিক একইভাবে হয়তো সেখানে আজকে এই রান্না হয়েছে, তারপরেই বলা হচ্ছে রমা আজ খাবে না। এইভাবে কিন্তু এই বাক্যগুলো আসে, অর্থাৎ এখানে কর্মের ভাব কিন্তু বজায় থাকে। এইরূপ যে বাক্য, এই বাক্যে রমা আজ খাবে না, অর্থাৎ রমা আজ ভাত খাবে না বা রুটি খাবে না বা কোনো খাদ্যদ্রব্য খাবে না, অর্থাৎ এখানে কর্মের ভাব কিন্তু রয়েছে, যদিও কর্মটি উহ্য রয়েছে। এই কারণে এখানে কর্ম নেই বলে এটি হলো অনুক্ত কর্ম। নেক্সট যে প্রকারভেদটি আলোচনা করব সেটি হলো কর্মের বিপ্সা। কর্মের বিপ্সা। কোনো বাক্যে একই কর্মপদের দুবার পুনরাবৃত্তি হলে তাকে কর্মের বিপ্সা বলে। খুবই সহজ, একটা কর্মপদ দুবার যদি চলে আসে তখন তাকে বলা হয় কর্মের বিপ্সা। উদাহরণটা দিই, আমি যা যা বললাম মনে রাখবে। এই বাক্যটার কর্তা হলো আমি কি বললাম না, এখানে বলা হচ্ছে যা যা, অর্থাৎ এই যে দুবার দুটো কর্মপদ যা এবং যা, এই যে দুটো কর্মপদ দুবার ব্যবহার করা হলো, এই দুটো কর্মপদ একই, অর্থাৎ যা এটাও যা এটাও যা, এই যে দুটো কর্মপদ দুবার পরপর বসলো, এই রকম যে উদাহরণ, এইরকম কর্মের যে উদাহরণ তাকে বলা হয় কর্মের বিপ্সা। ঠিক আছে, খুব সহজ ছিল বিষয়টা। এরপর নেক্সট যেটা রয়েছে উপবাক্যীয় কর্ম। উপবাক্যীয় কর্ম দেখো, যখন কোনো একটি উপবাক্য প্রধান বাক্যের কর্মপদ হিসাবে ব্যবহৃত হয়, তখন তাকে উপবাক্যীয় কর্ম বলে। উপবাক্যীয় কর্ম বলে। যেমন উদাহরণটা দিই, আমরা জানি সততাই একমাত্র মূলধন। ঠিক আছে, এই বাক্যটার কর্তাকে, এই বাক্যটার কর্তা হচ্ছে আমি, ক্রিয়া হলো জানি। আমরা কি জানি না, জানি হচ্ছে সততাই একমাত্র মূলধন। আমরা কি জানি, যদি প্রশ্ন করি আমরা উত্তর পাচ্ছি আমরা কি জানি,
আমরা জানি সততাই একমাত্র মূলধন। অর্থাৎ এই যে উপবাক্যটি সততাই একমাত্র মূলধন, এই রকম কোনো একটা উপবাক্য যখন একটি প্রধান বাক্যের কর্মপদ হিসাবে ব্যবহৃত হয় তখন তাকে বলা হয় উপবাক্যীয় কর্ম। এই ছিল তোমাদের কর্মকারক এবং তার বিভিন্ন শ্রেণীবিভাগ। আমরা চেষ্টা করলাম খুব সহজ সরলভাবে তোমাদের সামনে তুলে ধরার। তোমরা জানাবে তোমাদের এই আলোচনাটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলের সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে চ্যানেলটিকে আপন করে নাও এবং সাবস্ক্রাইব পাশে থাকা বেল অপশানে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নাও। এই নোটিফিকেশন অন করাটা খুবই জরুরি, কারণ এইরকম আলোচনার ভিডিও যখনই নিয়ে আসবো তোমার ফোনে সেই নোটিফিকেশনটি অন থাকলে সেই নোটিফিকেশনটি যাবে। পাশাপাশি তোমাদের বলবো প্রত্যেকে ভালো থাকো, পড়াশোনাতে থাকো। ধন্যবাদ।